বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল কলেজে তোমাদের সবাইকে স্বাগতম এবং লাল গোলাপ শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহিদুর রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। আজ খুব দুঃখের সাথে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি যে যেভাবে আমরা হয়তো আজকে সামনে তোমাদের সাথে বসে ক্লাস নিতে পারতাম, কিন্তু আমরা এই বৈশ্বিক করোনা মহামারীর কারণে আজ আমরা অনলাইনে তোমাদের সাথে পরিচিত হতে হচ্ছে। তো আমি আমার পরিচয় পর্বটা প্রথম শেষ করে নেই। আমি মোহাম্মদ জাহিদুর রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজধানী আইডিয়াল কলেজ, রামপুরা, ঢাকা। আমি তোমাদের হিসাব বিজ্ঞান পড়াবো এবং যতদিন পর্যন্ত করোনা মহামারী থাকবে ততদিন পর্যন্ত অনলাইনেই তোমাদের সাথে আমাদের কার্যক্রম পরিচালিত হবে এবং যখন করোনা শেষ হয়ে যাবে, কলেজ খুলে দিবে, তখন আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারব। তো ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই আশা করি বাসায় ভালোই আছো। তো আমরা যে হিসাব বিজ্ঞান পড়ব, আসলে আমরা যারা কমার্সে ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হই তাদের একটা লক্ষ্য অবশ্যই থাকে যে আমরা কেন ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হলাম, আমরা কেন বিজ্ঞানে ভর্তি হলাম না, আমরা কেন মানবিক শাখায় ভর্তি হলাম না, আমরা কেন ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হলাম। এটাই হচ্ছে আমাদের প্রথম চিন্তা করার বিষয়। যে আমরা যারা ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হই তাদের প্রথম টার্গেট থাকে যে আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে একটা ভালো জায়গা থেকে, ভালো ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করব, অথবা যারা বিবিএ এমবিএ কমপ্লিট নাও করতে পারে তারা বিভিন্ন কলেজে অনার্সে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্সে অনার্স কমপ্লিট করব। কমপ্লিট করে আমাদের টার্গেট থাকবে আমরা কেউ সিএ হব, কেউ এফসিএ হব, কেউ আইসিএমএ করব, কেউ এসিসিএ করব, করে ভালো ভালো চাকরিতে অথবা নিজস্ব উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। এ কারণেই আসলে আমাদের ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হওয়া। তো আমরা আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের গোল নির্ধারণ করে নিবে যে আসলে তুমি কি হতে চাও। তুমি যদি একজন সিএ হতে চাও, দেন তোমার লক্ষ্য থাকবে যে আমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করে ইন্টারমিডিয়েট পাশ করব, তারপরে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব, ওখান থেকে আমি ডিগ্রি কমপ্লিট করে তারপর আমি সিএতে ভর্তি হব। আমরা লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তা আমরা আশা করি তোমরা তোমাদের লক্ষ্যটাকে সঠিকভাবে নির্ধারণ করবে এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে তোমরা আজকে থেকে তোমাদের কার্যক্রমে সঠিকভাবে তোমরা তোমাদের কার্যক্রমগুলো পরিচালনা করবে। নিয়মিত দৈনিকের পড়াটা দৈনিক শেষ করবে। আমরা অনলাইনে যেই পড়াটা তোমাদের দিচ্ছি এটাকে অনলাইন একটা টিভির মাধ্যম না ভেবে এটাকে তোমার দৈনন্দিন পাঠের অংশ হিসাবে তুমি অবশ্যই দৈনন্দিন পাঠটা দৈনন্দিন শেষ করে নিবে। তাহলেই দেখবা তোমরা অবশ্যই একটা পর্যায়ে শেষে একটা ভালো প্রিপারেশান নিতে পারবে এবং একটা ভালো ফলাফল অবশ্যই করতে পারবে। আর আমি তোমাদের যেহেতু হিসাব বিজ্ঞান নিব, তাহলে আমি আমার বিষয় নিয়ে কিছু কথা বলবো। যে হিসাব বিজ্ঞান একটা ব্যবহারিক সাবজেক্ট। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অব্যবসায়িক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সর্বদাই হিসাব বিজ্ঞানের প্রয়োগ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন। তোমরা সবাই তোমাদের প্রাত্যহিক জীবনে দেখো দৈনন্দিন বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করো। তোমার বাবা মারা টাকা পয়সা আয় করে, তাদের টাকা পয়সা খরচ করে। এরকম প্রত্যেকটা ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, রাষ্ট্র, বিশ্ব সবারই কিন্তু একটা হিসাবের প্রয়োজন হয়। সেই প্রয়োজনের তাগিদেই আমাদের সবাইকে হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখাটা অবশ্যই জরুরি। তো আমরা আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটা হচ্ছে যে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা শাখা থেকে পাশ করে আসছো, তোমরা অনেকেই এটার মান বন্টন, প্রশ্নের প্যাটার্ন, এটার সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা এটা অনেকেরই আছে যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসএসসি পাশ করে আসছো। আর যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে পাশ করে আসনি, অর্থাৎ কেউ হয়তো বিজ্ঞান শাখা থেকেও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছ বা মানবিক শাখা থেকে পাশ করেও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছ, তাদের জন্য হয়তো বিষয়টা একটু অপরিচিত বা নতুন মনে হতে পারে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় না। হিসাব বিজ্ঞান আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের একটা অংশ, অতএব প্রাত্যহিক জীবনের অংশগুলো কখনো জটিল কিছু বিষয় না।
তো আমি এখন তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের মান বন্টন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রথম কিছু কথা বলবো। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানে সৃজনশীল এবং নৈবিত্তিক দুটো অংশই থাকে। এখানে 100 নম্বরের ফুল মার্কস পরীক্ষা হয়, তার মধ্যে 70 নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর 30 নাম্বার হচ্ছে নৈবিত্তিক বা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। তো 30 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আবার 3টা পার্ট থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, দক্ষতা এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো এখানে মিলে টোটাল 30টা প্রশ্ন হয়। প্রতি প্রশ্নের মান হচ্ছে 1 করে 30 নাম্বার। আর সৃজনশীল অংশে আমাদের টোটাল 60টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। 60টা সৃজনশীলের প্রত্যেকটাতে 10 করে, 7 10 70, এই 70 আর 30 মিলে হচ্ছে 100 নম্বরের প্রশ্ন। তো আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখি, যেহেতু হিসাব বিজ্ঞান একটা ম্যাথমেটিক্যাল বিষয়, এখানে ম্যাথমেটিক্যাল সৃজনশীলের প্যাটার্নটাই এখানে প্রযোজ্য হয়। সৃজনশীলের 7টা প্রশ্ন আসবে, 7টাই অঙ্ক প্রশ্ন থাকবে। এখানে কোনো রচনামূলক বা থিওরিটিক্যাল প্রশ্ন সৃজনশীল অংশে আসবে না। আর নৈবিত্তিক অংশের মধ্যে ওখানে রচনামূলক বা থিওরিটিক্যাল অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত থিওরিটিক্যাল অংশ থেকেই আসে, আর ম্যাথমেটিক্যাল অংশটুকুও কিন্তু নৈবিত্তিকে আসতে পারে বা আসে। অতএব আমাদেরকে নৈবিত্তিক করার সময় দুদিকেই খেয়াল রাখতে হবে, বাট সৃজনশীল অংশের মধ্যে আমাদের শুধু ম্যাথমেটিক্যাল অংশটুকু করলেই হয়ে যাবে। তো আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমি যখন ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছি, তাহলে আমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ব্যবসা শিক্ষা শাখার যে সাবজেক্টগুলো আছে, স্পেশালি হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স, ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থাপনা, এই বিষয়গুলোতে ভালো রেজাল্ট করলেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। কেননা স্বাভাবিকভাবে ইংলিশে A+ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, অনেকেই পাবে, তারপরও যাদের মোটামুটি মানের তাদের জন্য একটু কষ্ট হয়। বাংলাতেও অনেক লেখালেখি লিখতে হয়, তারপরে A+, কিন্তু আমাদের এই সাবজেক্টগুলোতে A+ পাওয়া কিন্তু কম্পারেটিভলি ইজি। কারণ ম্যাথমেটিক্যাল তোমরা যারা SSC পাস করে আসছো, তারা অনেকেই হয়তো অ্যাকাউন্টিংয়ে A+ পেয়েছো। তা আমরা আশা করি ভবিষ্যতেও তোমরা আরও সহজে A+ কীভাবে পাবা সেই বিষয়টা মাথায় রেখেই আমরা পাঠগুলা পড়ব এবং জ্ঞানগুলো অর্জন করব এবং এগুলোর প্রয়োগটা সঠিকভাবে করব, তাহলেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারব। কারণ হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট, তোমার ম্যাথ যদি হয়ে যায় তাহলে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। আর এখানে কিন্তু আবার ম্যাথমেটিক্যাল সাবজেক্টের রুলগুলো কিন্তু এখানে একটু শিথিলযোগ্য। যেমন অনেক সময় আমরা বলি সাধারণ গণিত বা ম্যাথমেটিক্সে যে তোমার একটা অঙ্ক হয় নাই, হ্যাঁ স্যার কেটে দিল, 0 নাম্বার দিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে হচ্ছে তোমার ম্যাথের অংশটুকু প্রত্যেকটা লেনদেনের দফা অনুসারে তোমার যতটুকু সঠিক হবে অতটুকুর নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবে। অতএব এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো আর আমাদের কলেজের পরীক্ষা সিস্টেমটাও তোমাদের একটু জানা উচিত। আমাদের এখানে প্রত্যেকটা সেমিস্টার, টোটাল 5টা সেমিস্টারের ভিত্তিতে তোমাদের এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্সটা সম্পন্ন করা হবে। এই 5টা সেমিস্টারে, প্রত্যেক সেমিস্টারে তোমাদেরকে 3টা ধাপে পরীক্ষা হবে। প্রথমত হচ্ছে তোমাকে একটা ক্লাস টেস্ট হবে, শ্রেণী পরীক্ষা বা সিটি পরীক্ষা বলি আমরা। ক্লাস টেস্ট হবে, একটা মান্থলি টেস্ট হবে, প্রত্যেক সেমিস্টারের আগে কমপক্ষে একটা মান্থলি টেস্ট হবে, এমটি পরীক্ষা বলি। আরেকটা প্রত্যেক পরীক্ষাতে অর্থাৎ 3 মাস পর পর তোমার টার্ম পরীক্ষা হবে। সিটি পরীক্ষাগুলো হয় 10 নাম্বারের। সিটি পরীক্ষার নাম্বার হচ্ছে 10, তারপরে মান্থলি পরীক্ষার নাম্বার হচ্ছে 30, আর টার্ম পরীক্ষার নাম্বার হচ্ছে 100। এই টোটাল 100 যোগ 30 যোগ 10, এই 140-এর উপর গড় করে তারপরে হচ্ছে তোমার পাস এবং ফেল। তো সিটিতে টোটাল 10-এর মধ্যে 4 পেলেই তুমি পাস করে ফেলবা। 30 নাম্বারের মধ্যে, এমটিতে 30-এর মধ্যে তুমি 11 পেলেই পাস করবা। আর টার্ম পরীক্ষায় তোমাকে 100-র মধ্যে 36% নাম্বার, অর্থাৎ তুমি যদি সৃজনশীল অংশে 25 পাও এবং নৈবিত্তিক অংশে 11 পাও তাহলেই তুমি পাস করে ফেলবা। অর্থাৎ 25 আর 11তে মিলেই 36, এভাবেই তোমার পাস মার্ক নির্ধারিত হবে। কারণ তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো বা এর আগেও বিভিন্ন স্কুলে ক্লাসে দেখেছো যে উপরের লেভেলে কিন্তু স্পেশালি স্কুল এবং কলেজ লেভেলে সৃজনশীল এবং নৈবিত্তিক অংশে আলাদা আলাদা পাস করতে হয়। এখানে দুটাই মিলে সমন্বিতভাবে পাস করা যায় না। তো এখানে আমাদের কলেজ থেকেও এভাবেই প্রথম থেকেই মূল্যায়নটা হয় যে সৃজনশীল এবং নৈবিত্তিক অংশে আলাদা আলাদা করে পাস করতে হয়। আর
তোমরা যারা মনে করো যে কেউ একটা সিটি পরীক্ষা দিয়েছ, সিটির মধ্যে 10 নম্বরের মধ্যে তুমি পেলা 5, আবার এমটি পরীক্ষা 30, ওখানের মধ্যে তুমি পেলা 22। টার্ম পরীক্ষা 100, তুমি ওখানে পেলা 100-র মধ্যে একটা অংশের মধ্যে তুমি পেলা হচ্ছে সে 20, আরেকটা অংশে তুমি পেলা, নৈবিত্তিক অংশে তুমি পেলা 20, এমসিকিউ অংশে তুমি পেলা 22। তাহলে তোমার দেখা যাচ্ছে যে তুমি টোটাল পেলা 42, কিন্তু তুমি এটা হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে সিকিউ। যদি তুমি এমসিকিউতে 20 পেয়েছো, সিকিউতে তোমার পাওয়ার কথা 25, তুমি পেলা মাত্র 22। তাহলে কিন্তু ওভারঅল তোমার সিটিতে পাস আছে, তোমার এমটিতেও পাস মার্কস আছে, বা টার্মে এসে তুমি সিকিউতে খারাপ করার কারণে কিন্তু সার্বিকভাবে এই বিষয়ে তোমার রেজাল্ট হয়ে যাবে এফ। অতএব তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এখানে প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে ভালো ফলাফল করেই তারপরে তোমাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। এবং আমরা আশা করি যারা আমাদের এই ইন্টারনাল কার্যক্রমগুলোতে সঠিকভাবে অংশগ্রহণ করে, ক্লাস কার্যক্রম, পরীক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করে, তারা অবশ্যই বোর্ডের পরীক্ষায় একটা ভালো ফলাফল করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেহেতু হিসাব বিজ্ঞান পড়াবো, স্বাভাবিকভাবে তোমাদের প্রথম জানতে হবে হিসাব বিজ্ঞান কাহাকে বলে, তাই না? আমরা একটা সাবজেক্ট পড়ব, আমি একটা সাবজেক্ট পড়ব, বিশাল একটা বই নিয়ে আমি বসবো, ওই সাবজেক্টটার উপরে লেখা আছে হিসাব বিজ্ঞান, কিন্তু আমি হিসাব বিজ্ঞান কাহাকে বলে এটাই পারি না। এটা কিন্তু লজ্জাজনক। এজন্য আমাদের প্রত্যেককে, এটা পরীক্ষায় আসবে না, এটা পরীক্ষার জন্য প্রয়োজন না, কিন্তু আমি যেই সাবজেক্টটা পড়ি সেই সাবজেক্টটার শিরোনামটা, সেই সাবজেক্টটা কাহাকে বলে, এটা কিন্তু আমাকে অবশ্যই জেনে রাখা দরকার। না হলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমি পড়তে বসছি, আমার একজন মুরব্বী সে এসে বসলো, তুমি কি পড়তেছো? বললো যে আমি হিসাব বিজ্ঞান পড়ি। এখন দেখি বলো তো হিসাব বিজ্ঞান কাহাকে বলে? এটা তো কাকা আমার বাসায় আসে না বা আমার পরীক্ষা আসে না। এই কথা বলে কি আমরা পার পাবো? এই কথা বলে কিন্তু আমরা পার পাবো না। অতএব আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমি একটা সাবজেক্ট পড়তেছি এবং এটা নিয়ে আমার উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, এজন্য আমাকে অবশ্যই ওই সাবজেক্টের শিরোনামটা আমাকে অবশ্যই পারতে হবে। তাহলে কিভাবে পারবো? আসো আমরা একটু সবাই খাতা কলম নিয়ে আমরা একটু শিরোনামটা, এই হিসাব বিজ্ঞান কাহাকে বলে, বিষয়টাকে একটু লিখে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য সোজা হবে। হিসাব বিজ্ঞান কাহাকে বলে? দেখো, হিসাব বিজ্ঞান, হিসাব কি? হিসাব হচ্ছে আমাদের দৈনন্দিন লেনদেনগুলা, দৈনন্দিন আর্থিক লেনদেনগুলা কোনো একটা খাতায় লিখে রাখার নামই হচ্ছে হিসাব। আর বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে কোনো নির্দিষ্ট রীতিনীতি মেনে কোনো কার্যক্রম পরিচালনা করে তার ফলাফল নির্ণয় করাটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান একসাথে বললে কি, যে ওই নির্দিষ্ট রীতিনীতি মেনে লেনদেনগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করে, সুন্দর করে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে, তারপরে তার আর্থিক ফলাফল বা ফলাফল নির্ণয় করার প্রক্রিয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে আসো আমরা হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা দাঁড় করিয়ে নিই। হিসাব বিজ্ঞান কাহাকে বলে? আমি একটু বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা দেখে নিবা। হিসাব বিজ্ঞান কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ
করণ ও সংক্ষিপ্ত করণের মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করে এবং তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো বোর্ডের মধ্যে যে হিসাব বিজ্ঞান কাহাকে বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করে এবং তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে হিসাব বিজ্ঞান কাহাকে বলে, তাহলে আমরা কিন্তু এই সংজ্ঞাটা সবাই মনে রাখব। এখানে হিসাব বিজ্ঞান কাহাকে বলে, হিসাব বিজ্ঞান কী কাজ করে, সব কিছু কিন্তু এই সংজ্ঞাটার মধ্যেই আমাদের দেওয়া আছে। তোমরা দেখো হিসাব বিজ্ঞান কাহাকে বলে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম কি করে? হিসাব বিজ্ঞান প্রথম করে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে। তারপর বলছি যে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে। এই যে লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে, তারপরে এই শ্রেণীবিন্যাসকৃত লেনদেনগুলোকে আবার সংক্ষিপ্ত করে। এই সংক্ষিপ্তকরণের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের প্রধান যে লক্ষ্য, তার আর্থিক ফলাফল নির্ণয় করে এবং তার আর্থিক অবস্থা নিরূপণ করে। আর্থিক অবস্থা নিরূপণ করে এবং এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাকে সে কী করে? বিশ্লেষণ করে। বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য হিসাব করলাম, হিসাব করে আমি ড্রয়ারে মুড়ি দিয়ে রেখে দিলাম, তাহলে কিন্তু হিসাবের উদ্দেশ্যটা সফল হলো না। তাহলে এই জন্য কী করতে হয়? প্রয়োজনীয় যে তথ্য, হিসাব সংক্রান্ত যে তথ্যগুলা, তার এই তথ্যগুলা সংশ্লিষ্ট পক্ষের মাঝে কী করে? সে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাহলে এই হিসাব লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা থেকে শুরু করে তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল নির্ণয় করে এটাকে তার যে তথ্যগুলা তার যথাযথ ব্যবহারকারীর কাছে সরবরাহ করার যে প্রক্রিয়া, তাকেই হিসাব বিজ্ঞান বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই এই হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা অবশ্যই তোমাদের প্রাত্যহিক জীবনের জন্য বা তুমি যে একটা সাবজেক্ট পড়তেছো, এই পড়াটাকে সার্থক করার জন্য হলো তোমরা এই হিসাব বিজ্ঞান কাহাকে বলে এই সংজ্ঞাটা অবশ্যই জেনে নিবে এবং সংজ্ঞাটা অবশ্যই সবাই মুখে মুখে মুখস্থ রাখতে চেষ্টা করবে। দেখো এখানে কিন্তু হিসাব বিজ্ঞানের কাজগুলো কী, এটা কিন্তু আমরা অনেকটা উপস্থাপন করে নিয়েছি। কিভাবে? তোমরা যারা এসএসসিতে 9-10-এ হিসাব বিজ্ঞান পড়েছো, লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, এই সুষ্ঠুভাবেটা কি? সুষ্ঠুভাবেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের যে বৈজ্ঞানিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি। আর আমরা সাধারণত সুষ্ঠুভাবে বলতে গেলে ওই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাবকে লিপিবদ্ধ করা। লেনদেনগুলোকে প্রথম কী করি? আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখি। লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটাকে আমরা কী কাজ করি? এখানে জাবেদা দাখিলা দিই। তোমরা জানো না জাবেদা? তো আশা করি সবাই পারো জাবেদা। যারা নবম দশমে এই ব্যবসা শিক্ষা শাখা থেকে পাশ করেছো তারা সবাই জাবেদা পারো। তাহলে প্রথম হচ্ছে লিপিবদ্ধকরণ। তাহলে লিপিবদ্ধকরণে আমরা কি করি? জাবেদা দাখিলা দিই। তারপরে এই লিপিবদ্ধকৃত জাবেদা থেকে আমরা কি করি? লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করি। কীভাবে শ্রেণীবিন্যাসকরণ মানে হচ্ছে এগুলোকে খতিয়ানে স্থানান্তর করি। তোমরা তো খতিয়ানের ছকও জানো, খতিয়ানও পারো। খতিয়ানে স্থানান্তর করি, তারপরে ওই খতিয়ানের উদ্বৃত্তগুলো দিয়ে আমরা সংক্ষিপ্ত করি। সংক্ষিপ্তকরণ মানে কি? ওই যে খতিয়ানের উদ্বৃত্তগুলোকে একটা পেজে দিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করি। এই রেওয়ামিল কার্যক্রমটা হচ্ছে আমাদের সংক্ষিপ্তকরণ।
তারপর কি করি, এই সংক্ষিপ্ত করার মাধ্যমে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করি। আর্থিক ফলাফল নির্ণয় মানে কি? আর্থিক ফলাফল নির্ণয় মানে হচ্ছে আমরা যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, এই বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। ওখানে আমাদের মোট লাভ, পরিচালন মুনাফা বা নিট মুনাফা আমরা নির্ণয় করতে পারি। আর্থিক ফলাফল নির্ণয়ের পরে কি করি, আমরা আর্থিক অবস্থা নিরূপণ করি। আর্থিক অবস্থা নিরূপণ করি। আর্থিক অবস্থা কি তোমরা সবাই জানো, কারবারের সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব যে তালিকার মাধ্যমে আমরা উপস্থাপন করি সেটা হচ্ছে আর্থিক অবস্থা তালিকা বা আর্থিক অবস্থার বিবরণী বলি আমরা। অর্থাৎ কারবারের সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থাকেই আর্থিক অবস্থা বলা হয়। তারপরে এই আর্থিক অবস্থাটাকে আমরা কি করি, তা আবার বিশ্লেষণ করি যে আমার কারবারের আর্থিক অবস্থা, যে আমার যে এই ফলাফল হলো, আমি যে এত টাকা লাভ করলাম, আমার যে এত টাকা সম্পদ, এত টাকার দায় আছে, এটা আসলে আমার যথাযথ কিনা। তখন আমরা কি করি, বিশ্লেষণ করি। তোমরা যারা নবম দশমে তোমরা দেখেছো যে দুই একটা অনুপাত বিশ্লেষণ তোমরা করেছো, যেমন তারল্য অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ মূলধন, কার্যকরী মূলধন অনুপাত, এগুলো কিন্তু আর্থিক ফলাফল বিশ্লেষণ করা। তারপরে এই সব তথ্যগুলো, প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সরবরাহ করি। কাকে সরবরাহ করি? মালিক জানতে চাবে যে তার কারবারে লাভ হলো কত বা লস হলো কত, সেটা আমরা মালিককে সরবরাহ করি। অথবা সরকার জানতে চায় যে তোমার কত টাকা লাভ হলো, কত টাকা কী হলো, তুমি আমাকে আয়কর দাও। তারপর হচ্ছে ব্যাংক জানতে চায় যে তুমি যে লোন নিবা, দেখে তোমার সম্পত্তির অবস্থা কী, তোমার দায়ের অবস্থা কী। তারপরে কর্মচারী শ্রমিক সংঘ জানতে চায় যে তার কারবার প্রতিষ্ঠানের অবস্থাটা কী। এভাবে যে তথ্যগুলো যাকে দেওয়া দরকার তাকে আমরা সংশ্লিষ্ট তথ্যগুলো সরবরাহ করি। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। তো আমরা আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাস থেকে, শুধু আমি এতটুকুই আজকে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে জানাতে চাচ্ছি যে তোমরা অবশ্যই, আমি বেশি পড়া দিচ্ছি না, যে হিসাব বিজ্ঞান কাহাকে বলে এই বিষয়টা তোমরা অবশ্যই সবাই জেনে নিবে এবং মুখস্থ করে নিবে। আর আমাদের বইতে টোটাল 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারই হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি।